দেখ, আজকে তোদের আর একটা নতুন পার্টে আমরা ঢুকতে চলেছি। আগের দিন তোরা দেখে এলি একটা বিমের পুরো ডিজাইন। আজকে আমরা করতে চলেছি ডিজাইন অফ সিঙ্গলি রেনফোর্স বিম। আগে ফার্স্টে সিঙ্গলি রেনফোর্স বিমটা করানোর পরে ডিজাইনটা করা হয়, অসুবিধা নেই, দেখ দেখিয়ে দিচ্ছি। তো দেখ, আজকে সিঙ্গেলটা দেখবো, দেখ কতটা করাতে পারি দেখি। হয়তো আজকে সবটা আজকে কমপ্লিট হবে না, তবুও যতটা হয় আজকে হবে। তারপর যখন সিঙ্গলি রেনফোর্স বিমটা আমাদের হয়ে যাবে, নেক্সট আমরা এন্টার করে যাব তোর ডাবলি রেনফোর্স বিমের, ঠিক আছে? দেখ, সিঙ্গলি রেনফোর্স বিমটা করানোর আগে দেখ তোদেরকে আমি একটা ডায়াগ্রাম করিয়েছিলাম যখন তোদের অ্যাজামশনগুলো আমি পড়াচ্ছিলাম। দেখ, আমি সেই অ্যাজামশন ধরি বা ডায়াগ্রামগুলো ধরি। ফার্স্টে আমি কিছু শুরু করছি আজকে তোদের। দেখ, এটা একটা আমার ব্লক ছিল এবং এতে রেনফোর্সমেন্ট ছিল। এইখানে হচ্ছে রেনফোর্সমেন্টগুলো আছে। এর উইথ আমি দিচ্ছি বি, এটা আমি উইথ দিয়েছি। আর এফেক্টিভ ডেপথ, এইবারে তোরা বলবি যে দাদা ওভারঅল ডেপথ তোমরা কেন দিচ্ছ না, এফেক্টিভ ডেপথ পর্যন্ত কেন রাখছো। দেখ, এই যে ব্লকটা আছে বা বিমটা যদি দেখিস, টপ সেকশনটা যদি তুই দেখিস, টপ ভিউটা, এই ক্ষেত্রে আমার যেখানে টেনশন আসবে সেইটা শুধুমাত্র কে নেবে না, আমার স্টিল নেবে, বা আমার বলতে পারিস আমাকে বার নেবে। কিন্তু এক্ষেত্রে কংক্রিট কি করবে না, কোনো প্রকার কোনো রূপ টেনশন নেবে না। তাহলে আমার কি পর্যন্ত কতটা পর্যন্ত ডেপ লাগবে না, এই যে বারগুলো সেন্টার পর্যন্ত ডেপ লাগবে। এই যে বাকি অংশটা আমার পড়ে আছে, বাকি অংশটা তো তাহলে তোরা তো বলবি যে দাদা তাহলে যখন আমার এইটুকু পর্যন্ত ডেপ লাগছে, তাহলে এই যে ডেপটা পড়ে রয়েছে এতটা ডেপ, তাহলে এটা তো আমার ইউজলেস, এটা তুমি কেন দিচ্ছ, তাহলে এটা আমার দেওয়ার দরকার নেই, এটা আমি দেবো না। না, এইটা এই ডেপটা আমরা দেবো, এটা কংক্রিটটা দেবো। কারণ কি বলতো, কারণ আমরা এই যে স্টিলের বারগুলোকে না ওপেনলি রাখতে পারবো না। যদি আমরা ওপেনলি রেখে দিই তাহলে এখানে কি আসবে না, এখানে কোরোশন আসবে ময়েশ্চারের জন্য, এবং আদার্স নানান যে ফ্যাক্টর আছে, এয়ারে সংস্পর্শে এসেও সমস্যা হবে। তারপর আদার্স সমস্ত যে সমস্ত আমাদের ফ্যাক্টর আছে সেগুলো এখানে কি অ্যাফেক্ট করবে। তার ফলে কি হবে না, তারপরে দেখতে পাচ্ছিস আমরা এইখান পর্যন্ত যে ডেপথটা আছে সেটা কিন্তু রাখবো না। আমরা ওভারঅল যে ডেপথটা আছে আমরা টোটালটা কিন্তু দেবো। তাহলে বুঝতে পারছিস আমরা কেন এইখানে এই যে বাকি যে পোর্শনটা আছে সেটা সেই পর্যন্ত কেন আমরা কংক্রিটিং করছি, কেন আমরা স্টিলটাকে এক্সপোজ কন্ডিশনে রাখছি না। এইবারে দেখ, এবার তোরা যদি ডায়াগ্রামটা আমরা এখানে ড্র করি, দেখ আমি ফার্স্টে একটা নিউট্রাল অ্যাক্সিস নিয়ে নিচ্ছি। এই গ্রিনটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস। আর ওপরটা এটা হচ্ছে আমার টপ ফাইবার। আর বটম ফাইবারটা আমরা কোত্থেকে নেবো, বটম ফাইবারটা কি দাদা আমরা এই যে তুমি বিমের যে টপ ভিউটা এঁকেছো, আমরা কি এর তলা থেকে নেবো না, আমরা এর তলা থেকে নেবো না। দেখ, এইখানে যে টেনশনটা আসবে, টেনশনটা আমাকে কেই এখানে গার্ড দিচ্ছে না, এখানে স্টিলের বার পর্যন্ত বারগুলো দিচ্ছে। তাই আমার যে ডায়াগ্রামটা আসবে সেটা এখানে স্টিলের বার পর্যন্তই আসবে। আমার এতটা এখানে আসবে না, যে ওভারঅল ডেপথ পর্যন্ত আমার আসবে না, আমার এফেক্টিভ ডেপথ পর্যন্তই আসবে। তাহলে এইবারে যদি আমরা ডায়াগ্রামটা ড্র করি, ফার্স্টে আমার স্ট্রেনের ক্ষেত্রে ডায়াগ্রামটা ড্র করতে হবে। দেখ, ফার্স্টে যদি আমরা এখানে ডায়াগ্রামটা ড্র করি, ফার্স্টে কি হবে না, দেখ ফার্স্টে কংক্রিটে তোরা যখন তোদেরকে আমি অ্যাজাম্পশনগুলো পড়েছিলাম, তোরা একটু মনে করে দেখ কংক্রিট কি করছে, কখন তার ফার্স্ট আলটিমেট যে স্ট্রেন ভ্যালু যেটা আছে সেখানে কখন পৌঁছাচ্ছে। না, যে স্ট্রেন ডায়াগ্রামটা তোরা দেখেছিস, তোরা যদি অ্যাজাম্পশন নাম্বার 2-তে যাস ওখানে দেখবি যে কংক্রিটের যে যে আবারে ওপরের দিকে যে ফাইবারটা আছে সেইটা কতটা পর্যন্ত তার ভ্যালু ছিল না, তার ভ্যালু ছিল 0.0035, এই ওপরের ভ্যালুটা। এবং টেনশন মেম্বার, টেনশনে আমার কতটা আসবে না, টেনশন মেম্বারে আমার যে ভ্যালুটা ছিল সেটা কত ছিল না, 0.002 প্লাস 0.87 FY ডিভাইডেড বাই এস। এইগুলো তোদেরকে যখন আমি অ্যাজাম্পশনগুলো পড়েছিলাম তখন এগুলো বলে দিয়েছিলাম। এইটা হচ্ছে কাজ টেনের ক্ষেত্রে। কিন্তু যখন তোরা যদি সেই গ্রাফটা একটু লক্ষ্য করি, সেই স্ট্রেস টেনের সেই গ্রাফটা, যখন আমার দাঁড়া এই গ্রাফটা নয়, একটু ভুল হয়ে গেল, যখন আমার গ্রাফটা ছিল এই যে গ্রাফটা, তোরা দেখতে পাচ্ছিস আমরা একটা ভ্যালু নিয়েছিলাম যেটা হচ্ছে 0.002। সেইখান পর্যন্ত আমরা যখন তারপর স্টেনের পরই যখন স্ট্রেসটা হচ্ছিল কংক্রিটে আসছিল, তোরা যদি এখানে এই যে গ্রাফের যে ভ্যালুটা আছে 0.002, এইখান পর্যন্ত যদি তোরা ভ্যালু নিস,
তাহলে তোরা দেখেছিলি কি যে এই পর্যন্ত ফার্স্টে আমার গ্রাফটা ছিল প্যারাবোলিক, তারপরে এই পোর্শনটা ছিল আমার স্ট্রেট লাইন। তখন যে আলটিমেট যে আমার কংক্রিটের সরি যে কমপ্লেক্সের মেম্বারটা যেটা আছে ওর যে স্ট্রেসটা ছিল তার আলটিমেট ভ্যালু হচ্ছে 0.446 এফসিকে। ঠিক আছে, এইটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্সের কম্প্রেসিভ স্ট্রেসের জন্য এই ভ্যালুটা আসছে। এইবারে এই ক্ষেত্রে দেখ যখন আমরা হয়েছিল এই ক্ষেত্রে তোরা একটু দেখ দুটো ট্রায়াঙ্গেল তোরা পাচ্ছিস না, একটা হচ্ছে এ একটা ট্রায়াঙ্গেল পাচ্ছিস, আর একটা কোন ট্রায়াঙ্গেল পাচ্ছিস না একটা এ একটা ট্রায়াঙ্গেল পাচ্ছিস। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল থেকে তাহলে এই যে দুটো ট্রায়াঙ্গেল তোরা দেখতে পাচ্ছিস, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল এবার দেখ তোরা সিমিলার ট্রায়াঙ্গেল মেথডটা তোরা এবার অ্যাপ্লাই কর। আচ্ছা, বুঝতে অসুবিধে হলে কিন্তু তোরা মাইকটা অন করে বলবি, হ্যাঁ, কারণ তোরা যদি মাইক অন করে না বলিস তাহলে আমিও কিন্তু বুঝতে পারবো না। তাহলে দেখ আমি এখানে অ্যাপ্লাই করছি ফ্রম সিমিলার 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 ট্রায়াঙ্গেল মেথড থেকে আমরা কি লিখতে পাচ্ছি দেখ, আমি এইখানে আর একটা জিনিস তোদের এখানে করিয়ে দিচ্ছি। দেখ আমরা এই যে ডেপথটা বটম টপ ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিসে পর্যন্ত যে ডেপথটা সেটা আমরা জানি এক্স ইউ। এইবারে আমি দেখ এইখানে যেখানে দুটো পার্টে আমার ভাগ হয়েছে আমি এই ডেপথটাকে নিয়ে নিচ্ছি এক্স টু, আর এই যে ডেপথ আছে এইটাকে নিয়ে নিচ্ছি আমি এক্স ওয়ান। ঠিক আছে, এইবারে দেখ আমি সিমিলার ট্রায়াঙ্গেল মেথডটা অ্যাপ্লাই করছি। যদি অ্যাপ্লাই করিস তাহলে আমরা কি লিখতে পারি না, আমরা লিখতে পারি 0.0035, একটা হচ্ছে এক্স ইউ ইজ ইকাল টু 0.002 ডিভাইডেড বাই এক্স টু। তাহলে এইখান থেকে যদি তোরা এক্স টুর ভ্যালু লিখতে যাস, এক্স টু সমান হবে আমার 4/7 এক্স ইউ। বল এইটা বুঝতে পেরেছিস কি করে এক্স টুটা বেরোলো আমার, এই যে এক্স টুর মানটা? ক্লিয়ার? বলে ঠিক আছে। এইবারে দেখ আরেকটা জিনিস দেখ, সিন্স এইবারে এটা তো আমার এক্স টু গেল, তাহলে আমরা এখানে তো দেখ সিন্স এক্স ওয়ান প্লাস এক্স টু সমান এক্স ইউ, আমরা ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি। তাহলে আমরা এইখানে দেখ এক্স টুর ভ্যালুটা যদি আমি এইখানে যদি পুট করে দিই, তাহলে এক্স ওয়ান সমান আমরা কি লিখতে পারি 3/7 এক্স ইউ, এটা আমরা লিখতে পারি। এইবারে আর একটা জিনিস দেখ, তোদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আমার প্রথমে এই যে পোর্শনটা আছে যে রেক্ট্যাঙ্গেল পোর্শনটা, এর কি আসবে, এর এই পয়েন্টে কি আসছে তোর কম্প্রেসিভ ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে যাকে আমি C1 দিচ্ছি, আর এইখানেও কিন্তু ঠিক সেই অ্যামাউন্টেরই একটা কি হচ্ছে কম্প্রেসিভ ফোর্স C2 এখানে আমার অ্যাড করছে। এইবারে যে এখানে যে কম্প্রেসিভ ফোর্সটা অ্যাপ্লাই করছে এখানে আমার অ্যাক্ট করছে, তো সেইটাই আমি বের করব। নেক্সট আমার স্টেপ আসবে অ্যানালিসিস অফ কম্প্রেসিভ ফোর্স। এখান থেকে দেখ আমি কি বের করতে চাইছি, প্রথম যে রেক্ট্যাঙ্গেলে আমার যে কম্প্রেসিভ ফোর্সটা আসছে সেটা হচ্ছে আমি C1 নিয়েছি। তাহলে এই C1টা আমরা কি করে বের করতে পারি, দেখ এই যে C1টা কম্প্রেসিভ ফোর্সটা বের করার জন্য আমার স্ট্রেস কত আসছে না এই 0.446 এফসিকে এইটা আসছে। তাহলে এবার ফোর্সটা বের করার জন্য এবার আমার কি ব্রেথ ইনটু এর আমার হাইটটা চাই। এবার ব্রেথ কোনটা পাবো না, এই যে দেখ তোরা যদি এই ডায়াগ্রামটাকে গোটাটাকে আস্তে আস্তে যদি এখানে পর্যন্ত যদি ফলো করিস, তাহলে তোরা দেখতে পাবি এই যে এই বাহুটা যেটা দেখাচ্ছি দেখ এই যে 0.446 এফসিকে এটা তো স্ট্রেসটা আসছে, ওটা বাদ দে, ডাইমেনশন কোনটা সেটা দেখ। ডাইমেনশন এই যে বাহুটা এর যে লেন্থটা এটা তো বিটা রে, আর এর যে তোর উইথটা আছে এই যে গ্রিন কালারের সেটার মান কত না, সেটার মান তো দেখ x1 না। তাহলে এইখান থেকে তোরা লিখতে পারিস এর এরিয়া যদি করতে চাস, এরিয়া হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার, শুধু এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে কি করে আসবে না দেখ b/x1 এই পার্টটা। বুঝতে পারছিস আমি কোনটা বলছি, যে দেখ এই যে পার্টটা আছে যদি তোর এই ব্লক পর্যন্ত বাড়িয়ে দিস তাহলে এর এরিয়া কি করে পাচ্ছিস না b/x1, আর তার সঙ্গে দেখ এই স্ট্রেসটা যদি তোরা মাল্টিপ্লাই করে দিস তাহলে তোরা ফোর্সটা পেয়ে যাচ্ছিস কম্প্রেসিভ ফোর্স। তাহলে কম্প্রেসিভ ফোর্স কার জন্য, এই যে C1টা এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিস এই C1টার জন্য ফার্স্টে আমি লিখছি।
তাহলে C1 সমান আমি এখানে লিখতে পাচ্ছি 0.446 এফসিকে ইন্টু এখানে আমার চলে আসবে বি ইন্টু x1, এটা আমি একটা পাচ্ছি। এইবারে যে x1 এর যে ভ্যালুটা সেইটা এখানে জাস্ট সিম্পলি তোরা পুট করে দে। তাহলে C1 সমান আমরা লিখতে পারি 0.446 এফসিকে ইন্টু বি ইন্টু 3/7 x3, ঠিক আছে। সিমিলারলি আমরা এবার C2টা লিখব। C2র ক্ষেত্রে দেখ তোরা দেখতে পাচ্ছিস এটা একটা প্যারাবোলিক সেকশন আছে, তাই তো। এই প্যারাবোলিক সেকশনে আমার তো এরিয়াটা চাই, আগের ক্ষেত্রে যেমন এরিয়াটা কি করে পেলাম বি ইন্টু x1, কিন্তু এই C2টা তো প্যারাবোলিক রে, এটা আমি কি করে পাবো? দেখ আমি একটা ডায়াগ্রাম এখানে দেখাচ্ছি, এটা যদি একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল হয় এবং এর ডাইমেনশন তোরা জানিস, এটার ডাইমেনশন তোরা দে বি আর এটার ডাইমেনশন দিচ্ছিস তোরা এই, তাহলে এই রকম যদি একটা কার্ভ আমার থাকে তাহলে এই অংশটার এরিয়া, আমরা যদি এই অংশটার এরিয়া হবে 2/3, সরি 2/3 AB, 2/3 ইন্টু এবি, আর এই যে সাদা পোর্শনের আছে এই সাদা পোর্শনের এরিয়াটা আমার আসবে 1/3 ইন্টু এবি, ঠিক আছে। তাহলে দেখ এইবারে আমার এইখানে যে কার্ভ পোর্শনটা আছে এই কার্ভ পোর্শনের আমার এরিয়াটা চাই। তাহলে এরিয়াটার ওর ফর্মুলা হচ্ছে দেখ স্ট্রেস যেটা আছে, স্ট্রেসটা তো আমি জানি যে 0.446, দাঁড়া 0.446 এফসিকে, 446 এফসিকে। এবার ওই যে এরিয়াটা চাই ওই কার্ভের জন্য, তার এরিয়া ফর্মুলা হচ্ছে বি ইন্টু 2/3 x3, ঠিক আছে। বি ইন্টু 2/3 ইন্টু x3, সরি x2, কারণ এখানে দেখ এই যে লেন্সটা আছে এই যে ডিস্টেন্সটা এর ভ্যালু কত না, এর ভ্যালু হচ্ছে আমার x2, ঠিক আছে। এটা তোর আগে এখানে দেখে এসেছিস। আর কি না, এই 2/3টা কোথায় পেলাম না, এই যে একটা যদি স্কোয়ার হয় এবং তার এটা যদি কার্ভ হয় তাহলে এই যে অংশটার ক্ষেত্রফল, সরি এরিয়াটা, সেটা হচ্ছে 2/3 a ইন্টু পি। তাহলে দেখ সেখান থেকে আমি এখান থেকে এই C2 এর যে এরিয়াটা লিখেছি, তাহলে C2 সমান আমরা এখানে বলতে পারি 0.446 এফসিকে ইন্টু 2/3। এবার দেখ এখানে যে x2টা আছে এই x2র মানটা সিম্পলি এখানে বসিয়ে দে। তাহলে যদি তোরা x2র মানটা এখানে বসিয়ে দিস তাহলে x2র এখানে মান কত, 4/7 x3, দেখ বিটা এখানে চলে এলো ইন্টু 4/7 ইন্টু x3। বল আগে তোরা বল এই যে C1টা C2টা এই যে দুটো কম্প্রেসিভ ফোর্স রেক্ট্যাঙ্গেল আর এই যে প্যারাবোলিক যে সেকশনটা আছে কার্ভের সেকশন এইখানে যে অ্যাক্ট করছে, তোরা এইটা বুঝতে পেরেছিস নাকি বল? এইটুকু পোর্শন আগে বল তোদের ক্লিয়ার হলো নাকি? ক্লিয়ার যারা ক্লাসে আছিস? কিরে ঠিক আছে। নেক্সট নেক্সট এবারে দেখ এই যে কম্প্রেসিভ ফোর্স C1 আর C2টা এসছে, তাহলে আমার টোটাল এই C1টা C2 আমার কোথায় কাজ করছে না, এই C1 আর C2 তো কংক্রিটে কাজ করছে, টেনশন মেম্বার তো কাজ করছে না। দেখ এই পোর্শনটা তো টেনশনের জায়গা, এখানে টেনশনে কি কাজ করছে না, এটা কাজ করছে কম্প্রেসিভ মেম্বার মানে কংক্রিটের জায়গায় কাজ করছে। তাহলে আমার টোটাল কম্প্রেসিভ ফোর্সটা কংক্রিট কত নিচ্ছে? কংক্রিট তো এখানে C1 আর C2 আমি যেমন এখানে ডায়াগ্রাম অনুযায়ী যে পাটে পাটে করছি সে পাটে পাটে দেবে না, সে তো নিংড়েতে একবার গোটাটা নেবে। তাহলে ওই টোটাল কম্প্রেসিভ ফোর্সটা আমার কতটা নিচ্ছে সেটা আমাকে এবার দেখতে হবে। তাহলে দেখ আমি এখানে লিখছি টোটাল কম্প্রেসিভ ফোর্স, টোটাল কম্প্রেসিভ ফোর্স, কম্প্রেসিভ ফোর্স টেকেন বাই কংক্রিট, কংক্রিট। তাহলে আমি কি সি ইজ ইকুয়াল টু লিখতে পারি C1 প্লাস C2, এটা তো আমি লিখতে পারি রে। তাহলে ওইখান থেকে আমি যদি এই C1 আর C2র মানটা বসিয়ে দিই যোগ করি, তাহলে ক্যালকুলেট করলে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 0.36 এফসিকে ইন্টু বি ইন্টু এক্সইউ। দেখ যেটা তোদের বলেছিলাম যে আমি সিঙ্গলি রেনফোর্সের বিমের সময় যখন দেখিয়ে দেবো সি এর মানটা কি করে আসছে, দেখ এইভাবে আমার এই টোটাল কম্প্রেসিভ ফোর্সের মানটা আসে সি ইজ ইকুয়াল টু 0.36 এফসিকে বি ইন্টু এক্সইউ। এইবারে তোরা একটা কোশ্চেন আসতে পারে, দেখ আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি। এই ক্ষেত্রে যখন এই যে সি ওয়ানটা আমার এই যে ফার্স্ট তোরা এই রেক্ট্যাঙ্গুলার পোর্শনটা দেখ, এই রেক্ট্যাঙ্গুলার পোর্শনে C1টা আমার কোথায় কাজ করছে না, C1টা দেখ আমার কাজ করছে
কতটা ডিস্টেন্সে আমার কাজ করছে, মানে কতটা ডিস্টেন্স বলতে তুমি কি বলতে চাইছো? দেখ এই যে টপ ফাইবার থেকে এই যে C1টা কাজ করছে, আমি এর একটা ডিস্টেন্স নিচ্ছি, সেটা হচ্ছে A1 ডিস্টেন্সে কাজ করছে। আর এই যে C2টা, এই C2টা মানে কোথায় অ্যাড করছে না এই টপ ফাইবার থেকে আমি নিচ্ছি A2 ডিস্টেন্সে কাজ করছে। তাহলে আমাকে A1 এর মান কত? এই A1 এর মান আমরা লিখতে পারি A1 ইজ ইকুয়াল টু x1/2। দেখ এই টোটালটা যদি x1 হয়, এখান থেকে এতটা ডিস্টেন্স যদি তোর x1 হয়, তাহলে এর যে অর্ধেকে যে আমার C1টা যে CG বরাবর কাজ করছে রেক্ট্যাঙ্গেলের, তাহলে A1 সমান আমরা লিখতে পারি x1/2। এবার x1 এর মান যদি তোর এখানে পুট করে দিস, x1 এর মান কত ছিল 3/7 xu, তাহলে এখান থেকে আমরা একবারে লিখে দিচ্ছি 3/14 xu। ঠিক আছে, এই 3/14 xu-তে আমার C1টা কাজ করছে। এবার এই C1টা এই এতটা ডিস্টেন্সে আছে, 3/14 xu-তে C1টা কাজ করছে এতটা ডিস্টেন্সে, A1 এর ভ্যালুটা পেলি। এবার তাহলে A2 এর ভ্যালুটা কত কী করে বেরোবো? দেখ A2 এর ভ্যালুটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। A2টা A2 সমান কি করতে পারি, দেখ এই ওপর থেকে এতটা, এটা তো x1 তো এটা এলোই, x1 প্লাস এরপরে সিজি ডিস্টেন্সটা। এবার দেখ প্যারাবোলার ক্ষেত্রে একবার তোর সিজিটা তোরা কত জেনেছিস, তাহলে এখানে সরি এটা যে একটা কোয়ার্টার সার্কেল আছে 4/1 তাহলে এটা আমার আসবে 3/4, সরি 3/8 হবে এটা। তোরা যে সিজি চ্যাপ্টারে পড়ে এসছিস 3/8 এত xu, সরি এটা x2 হবে এত x2। তাহলে এইখান থেকে x1 আর x2 যদি মানটা তোরা বসিয়ে দিস, তাহলে এটা হবে 3/7 xu প্লাস 3/8 ইন্টু x2 মানটা এখানে পুট করে দেয় 3/8 ইন্টু 4/7 এত xu। এবার এটা ক্যালকুলেট করে যত আসছে আসে, এত ডিস্টেন্সে হচ্ছে আমার C2টা কাজ করছে। তাহলে তোরা বলবি দাদা C1টা এখানে কাজ করছে, C2টা এখানে কাজ করছে, এইটুকু তো না আমরা বুঝলাম। তাহলে দাদা এই আমার টোটাল কম্প্রেসিভ ফোর্সটা কত কাজ করছে, না টোটাল কম্প্রেসিভ ফোর্সটা আমরা তাহলে কি করে বের করবো? ওটা তো প্রশ্ন তো আসতেই পারে যে সি এর ভ্যালু এত বুঝতে পেরেছি যে 0.36 এফসি কে বি ইন্টু এক্সু বুঝতে পারলাম, কিন্তু তাহলে টোটাল কম্প্রেসিভ ফোর্সটা কোন জায়গাতে অ্যাক্ট করছে? তাহলে দেখ আমরা এখানে লিখতে পাচ্ছি নাও উই ক্যান রাইট, now we can write the CG of total compressive force, তাহলে x bar is equal to C1A1 plus C2A2 divided by A1 plus A2। এইটা হচ্ছে এই এত ডিস্টেন্সে, এটা যদি তোরা পুরো C1A1 আর C2A2 যদি মান বসিয়ে দিস, তাহলে আমরা x বারের মান পাবো 0.42 xu। ঠিক আছে, যদি এবার দেখ আমি ডায়াগ্রামটা আর একটু ভালো করে এখানটা এগিয়ে দিচ্ছি, এই যে ডায়াগ্রামটা যেটা আমরা আলটিমেট যে কংক্রিটের যে কম্প্রেসিভ ফোর্স ওখান থেকে যেটা পাচ্ছি, যে ডায়াগ্রামটা আমি এখানে দেখ আরো ভালো করে এঁকে দিচ্ছি। তাহলে কি হচ্ছে আমার, একটু বড় করে আঁকছি, হ্যাঁ একবার দাঁড়া, একটু বড় করে যদি আঁকি, তাহলে দেখ এই এতটা পর্যন্ত আমার রেক্ট্যাঙ্গেল ছিল, তারপর এই পোর্শনটা তো আমার প্যারাবোলিক, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তারপর এখানে নিউট্রাল অ্যাক্সিস আছে, এটা নিউট্রাল অ্যাক্সিসটা, আর এখানে কমপ্লেক্স ফোর্সটা। তাহলে কি করছে, এইখানে C1 কাজ করছে এই ডিস্টেন্স বরাবর C1, আর এখানে কি কাজ করছে না এখানে আমার কাজ করছে C2। তাহলে আমার কম্প্রেসিভ ফোর্স কোথায় কাজ করছে, না টোটাল কম্প্রেসিভ ফোর্স C আমার এই পোর্শন বরাবর, এই জায়গা বরাবর আমার হচ্ছে টোটাল কম্প্রেসিভ ফোর্স C কাজ করছে। এবং কতটা ডিস্টেন্সে কাজ করছে, না এই ডিস্টেন্সের মান হচ্ছে 0.42 xu। এই এতটা ডিস্টেন্সে কম্প্রেসিভ ফোর্সটা কাজ করছে। আর কম্প্রেসিভ ফোর্স সি এর আমার ভ্যালু আমার বেরিয়ে চলে এসছে কত, 0.36 এফসি কে ইন্টু বি ইন্টু xu। ঠিক আছে, বল বুঝতে পেরেছিস ডায়াগ্রামটা কি করে হচ্ছে, আমার কম্প্রেসিভ ফোর্সটা আমি কি করে পেলাম, টোটাল কম্প্রেসিভ ফোর্সটা বুঝতে পারলি? কিরে ঠিক আছে, দেখ একটু আজকে ফাস্ট করাচ্ছি কারণ ওয়েদার কন্ডিশন আছে প্রচণ্ড খারাপ। তাহলে দেখ এইটা কি হচ্ছে, অ্যানালিসিস অফ কম্প্রেসিভ ফোর্স। এইভাবে তোরা কম্প্রেসিভ ফোর্সটা বের করে নিলি।
এইবারে আমাকে টেনসাইল ফোর্সটা বের করতে হবে। তাহলে নেক্সট দেখ অ্যানালাইসিস অফ টেনসাইল টেনসাইল ফোর্স। এবার দেখ টেনসাইল ফোর্সটা বের করবো কি করে। দেখ কম্প্রেসিভ ফোর্সটা যদি আমার এই দিক বরাবর কাজ করে, তাহলে টেনসাইল ফোর্সটা কি করবে, আমার ঠিক তার উল্টো ডাইরেকশনে কাজ করবে না। এটাকে ব্যালেন্স করার জন্য, মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য এই টেনসাইল ফোর্সটা কোন দিকে কাজ করবে না, এই বরাবর কাজ করবে। আর টেনসাইল ফোর্সের তোরা মান অলরেডি তোরা জেনে এসেছিস। তাহলে দেখ এই টেনসাইল ফোর্সটা এখানে যে বারগুলো আছে তাদের এরিয়া যদি আমরা এএসটি নিই, আর এইখানে যে আমার স্ট্রেনটা হয় 0.2 প্লাস 0.87 বা ইএস, তাহলে সেইখান থেকে আমরা টোটাল টেনসাইল ফোর্স টি ইজ ইকুয়াল টু লিখতে পারি 0.87 ইন্টু এএসটি। তাহলে এখানে যে টোটাল টেনসাইল ফোর্স টি টি সমান আমরা লিখতে পারি 0.87 ইন্টু এএসটি, এটা আমরা লিখতে পারছি। এইবারে এই যে টেনসাইল ফোর্সটা অ্যাক্টস এখানে হেয়ার আমরা বলতে পারছি হেয়ার দ্য টেনসাইল ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য সিজি অফ দ্য স্টিল বার্স। এই যে স্টিল বার্সগুলো আছে তাদের সিজি বরাবর এই টেনসাইল ফোর্সটা আমরা অ্যাক্ট করছে, ঠিক আছে। কারণ এই টেনসাইল যে ডায়াগ্রামটা এর বটমটা হচ্ছে এই বারগুলো সিজি পর্যন্ত। এইবারে দেখ এই যে টেনসাইল ফোর্স আর এই যে কম্প্রেসিভ ফোর্স, তাহলে এরা পরস্পরের থেকে কতটা ডিস্টেন্সে কাজ করছে। এই যে ডিস্টেন্সটা, এই যে দেখ রেড লাইন থেকে এই লাইন পর্যন্ত টি পর্যন্ত এই ডিস্টেন্সটা, তাহলে ওরা একে অপর থেকে কতটা ডিস্টেন্সে কাজ করছে না, এই ডিস্টেন্সটাকে আমরা বলি লিভার আর্ম। তাহলে আর্ম কি করে বের করবো। দেখ লিভার আর্ম আমরা বের করবো, দেখ টোটাল ডিস্টেন্সটা আমরা কত নিয়েছিলাম, ডি, একবারে বারে সিজি পর্যন্ত। তাহলে এই ডি থেকে দেখ ওপরে কতটা বাদ দিয়ে দেবো না 0.42 এক্সইউ। তাহলে লিভার আর্ম সমান আমরা লিখতে পারি ডি মাইনাস, কারণ এই যে টোটাল ডিস্টেন্সটা এইখান থেকে এতটা, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার ডি এফেক্টিভ ডেপথ, যাকে আমরা ডি বলে জানি। তাহলে ডি মাইনাস এই যে পোর্শনটা আছে 0.42 এক্সইউ, এইটা বাদ দিয়ে দিলেই আমরা লিভার আর্মটা এখানে পেয়ে যাব। এই দুটো ফোর্সের মধ্যে ডিস্টেন্স কতটা এই ক্ষেত্রে। এইবারে দেখ যেই মুহূর্তে আমরা ওদের মধ্যেকার ডিস্টেন্স পেয়ে যাব, আমাকে তাহলে এদের মধ্যে যে মোমেন্টটা জেনারেট হচ্ছে, দেখ মোমেন্টটা কিভাবে জেনারেট হচ্ছে। দেখ একদিকে কি হচ্ছে কম্প্রেসিভ ফোর্স কাজ করছে না, এই দিকে কম্প্রেসিভ ফোর্স কাজ করছে, এই ডাইরেকশনে কম্প্রেসিভ ফোর্স কাজ করছে, আর এই ডাইরেকশনে কি হচ্ছে না আমার টেনসাইল ফোর্সটা কাজ করছে। তাহলে কি হবে, দুটো ফোর্স, আমাকে দুটো কাপেল অফ ফোর্স আছে, তাহলে এর ফলে কি হবে আমার মোমেন্ট জেনারেট হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স একটা কম্প্রেসিভ জোনে কত হবে, আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমার টেনসাইল জোনে কত হবে। তাহলে আমি তাকে লিখছি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স in compressive বা কম্প্রেশন জোন আমরা লিখতে পারি এম ও আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। কম্প্রেশন জোনে কত হচ্ছে, দেখ কম্প্রেশন জোনে কত হচ্ছে, তাহলে আমি কি করে বের করবো না আমার ওইখানে কতটা পরিমাণে আমার কি হচ্ছে না কম্প্রেসিভ ফোর্সটা কংক্রিট নেবে, যে সি এর ভ্যালুটা ইনটু লিভার আর্ম কতটা ডিস্টেন্সে আমার হচ্ছে। তাহলে কি আমার এই যে কম্প্রেসিভ ফোর্সটা যেটা কংক্রিট নিচ্ছে সি, ইনটু যে আমার এই যে ডিস্টেন্সটা আছে একে অপরের থেকে, এই কতটা ডিস্টেন্সে কাজ করছে। দেখ এখানে যে আমি ডিস্টেন্সটা দেখিয়েছি এইটা এইটা কিন্তু আমার এইখানে কিন্তু ফোর্সটা অ্যাক্ট করছে না, ফোর্সটা আমার কোথায় অ্যাক্ট করছে, একবার দাঁড়াও তো এটা মুছছে না। ফোর্সটা অ্যাকচুয়ালি আমার কোথায় অ্যাড করছে না, ফোর্সটা অ্যাড করছে না এইখানে যে তোরা সিটা দেখতে পাচ্ছিস না, এই বরাবর কিন্তু অ্যাকচুয়ালি আমার ফোর্সটা কাজ করছে। ওইখানটা একটু আগেরটা আমি ডায়াগ্রাম অনুযায়ী একটু দেখাতে একটু ভুল হয়ে গেল, কারণ ওইখানে কিন্তু আমার ফোর্সটা অ্যাড করছে না, ফোর্সটা অ্যাড করছে কোথায় না এই যে কম্প্রেসিভ ফোর্স আর টোটাল যেখানে আমার অ্যাড করছে সেইখানে কিন্তু আমার কি হচ্ছে না এই কম্প্রেসিভ ফোর্সটা অ্যাড করছে মানে এই বরাবর। তাহলে এই যে দুটো ডাইরেকশনে ভিন্ন, তাহলে এই ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কি করে বের করছি না এই যে
কংক্রিট কতটা নিচে কম্প্রেসিভ ফোর্স সেই সি, আর ইনটু এদের মধ্যে যে ডিস্টেন্সে সেই ডিস্টেন্সটা, তাহলে কি আমি মোমেন্টটা পেয়ে যাচ্ছি না, ফোর্স ইনটু এই যে ফোর্সটা আছে ইনটু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত আছে। তাহলে সি ইনটু লিভার আর্ম আমরা এখানে লিখতে পারি, সি ইনটু লিভার আর্ম। তাহলে ওখান থেকে সি এর ভ্যালু আমরা কত জানি গো, না সি এর ভ্যালু হচ্ছে 0.36 এফ সি কে ইন্টু এক্স ইউ ইন্টু বি, আর লিভার আর্ম আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, লিভার আর্ম হচ্ছে ডি মাইনাস 0.42 এক্স ইউ। এইটা যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইন কম্প্রেসিভ জোনের ক্ষেত্রে এইটা হচ্ছে এই ভ্যালুটা আসছে আমার, ঠিক আছে। আর একটা আসছে আমার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইন কি হচ্ছে না টেনসাইল জোন, টেনসাইল জোনের ক্ষেত্রে আমার মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা কত আসে। তাহলে দেখ টেনসাইল জোনের ক্ষেত্রে ঠিক সেম ফর্মুলা আসবে, এম ও আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স টেনসাইল জোনের জন্য। তাহলে সেক্ষেত্রেও কি টোটাল টেনসাইল ফোর্স কতটা কাজ করছে ইনটু তার পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স লিভার আর্ম, তাহলে টি ইনটু লিভার আর্ম। আচ্ছা দাঁড়া এখানটা একটু ভুল লেখা হয়ে গেছে, লিভার আর্ম টি ইন্টু লিভার আর্ম, তাহলে টি এর ভ্যালু তোর কত জেনেছিস না 0.87 এস টি ইন্টু এফ ওয়াই ব্র্যাকেটে, এবার লিভার আর্মটা লিখবো, লিভার আর্ম হচ্ছে ডি মাইনাস 0.42 এক্স ইউ। এইটা হচ্ছে আমার টোটাল সরি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স টেনসাইল জোনের ক্ষেত্রে কতটা কাজ করছে সেইটা। বল এইটুকু পোর্শন তোরা বুঝতে পেরেছিস যারা ক্লাসে আছিস, লাইভ ক্লাসে এইটুকু পোর্শন বুঝতে পেরেছিস, রিপ্লাই দিবি। বল রে, কোথাও কোনো ডাউট আছে তাহলে ডাউট থাকলে তোরা জিজ্ঞেস কর এক্ষুনি। ঠিক আছে, তাহলে দেখ আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি, তোরা কেউ সঙ্গে সঙ্গে লেট হয়ে যাস না, তোদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেবো। যদি তোদের কোনো ডাউট থাকে তাহলে বল, আদারওয়াইজ আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত এন্ড করলাম, ওকে।